যে ঘটনাটি শেয়ার করব এটা একজন ট্রেন চালক, মানে ট্রেন ড্রাইভার। এই পেশাটাই খুব অদ্ভুত, তাই না? মানে এবং এই ধরনের যারা ট্রেন চালান তাদের সাথে আমাদের কথা, দেখা, যোগাযোগ সবকিছুই অনেক কম হয়। তো আমি আপনার দুটো ঘটনা আছে, এই জন্য আমি আপনাকে তখন বলিনি, এখন বললাম যে এই জন্য আমি এই ঘটনাটা আগে বলতে বললাম, কারণ একটু ডিফারেন্ট টাইপের একটা মানুষের কাছ থেকে এই ঘটনাটা পাওয়া। জি, তো উনি 1978 সালে প্রথম রেলওয়েতে সরকারি মানে চাকরিতে যোগ দেন রেলের ড্রাইভার হিসাবে। তো উনি প্রথম ওনার জবটাই ছিল যে ঢাকা থেকে খুলনাগামী যে ট্রেনটা ছিল, উনি ঢাকা থেকে খুলনায় ট্রেনটা চালিয়ে আসতেন আর কি। তো উনি বিবাহ করেন 1981 সালে, আমাকে যেভাবে বলেছেন আর কি। উনি 81 সালে বিবাহ করেন, 83 সালের দিকে ওনার একটা ছেলে সন্তান হন এবং 2.5 বছর বয়সে ওনার ছেলে সন্তানটা মারা যান নিউমোনিয়া আক্রান্ত হয়ে। তো মারা যাওয়ার পর উনি খুবই মানে স্বাভাবিকভাবেই প্রথম সন্তান মারা গেছে, উনি খুবই শোক পান আর কি। তো উনি এর মধ্যেই মানে মারা যাওয়ার পরেই ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, যেটা আজকে আমাদের যে ঘটনাটা। তো উনি মারা যাওয়ার প্রথম 3-4 মাস বেশ স্বাভাবিক ছিলেন, কোনো সমস্যা হয়নি। 3-4 মাস পর থেকে উনি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন ওনার এই সন্তানকে। স্বপ্নে দেখছেন যে ওনার সন্তান ওনার সাথে খেলাধুলা করছে, গল্প করছে, কথা বলছে, এরকম উনি স্বপ্ন দেখতে থাকেন। তো একদিন হঠাৎ উনি স্বপ্নে দেখেন ওনার ওই সন্তান খেলতে খেলতে হঠাৎ ওনার গলা মানে চেপে ধরেছে। আচ্ছা। তো চেপে ধরার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি খুব পানি তেষ্টা অনুভব করেন। তো উনি ওনার স্ত্রীর পাশে শুয়েছিলেন, ঘর অন্ধকার ছিল। তো উনি ডিম লাইটের যে আলো ছিল ওখানে পাশে পানির জগ রাখা ছিল, উনি সেখানে গিয়ে 1 গ্লাস পানি পান করেন। পানি পান করে যখনই আবার শুতে যাবেন বিছানায়, তখন দেখেন ওনার ওই সন্তানটা ঠিক বিছানার মাঝখানে বসে আছে এবং বসে 2 হাত সামনের দিকে এগিয়ে দিয়েছে, বাবা আমাকে কোলে নাও বলছে। তখন ওনার না ওই সময় আর কোনো সেন্স কাজ করছিল না যে ওনার সন্তান যে মারা গেছে। হঠাৎ করে ওনার এই সন্তানকে দেখে ওনার সেন্স কাজ করছিল না। ওনার সন্তানকে উনি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে ওই সন্তান বলছে, বাবা আমাকে ছাদে নিয়ে চলো, আমি ছাদে যাব, তোমার সাথে খেলবো। আসলে তখন যে এত রাত হয়েছে ওইটাও উনি ভুলে গেছেন। উনি ওনার সন্তানকে নিয়ে ছাদে চলে গেছেন, ছাদে গিয়ে খেলাধুলা করেছেন। আবার একটা সময় ছেলে বলেছে যে বাবা চলো এখন ঘুমাবো। উনি আবার ওই সন্তানকে নিয়ে এসে শুয়ে পড়েছেন। কিন্তু সকাল যখন হয়েছে, এই যে রাত্রে এত ঘটনাটি ঘটেছে, উনি একদম বেমালুম ভুলে গিয়েছিলেন এবং উনি পরে কিভাবে মনে করেছেন সেটাও আমরা বলবো গল্পের পর্যায়ে এসে। উনি সকালে সেটা বেমালুম ভুলে যান, কিছুতেই মনে করতে পারেন না রাতে কি ঘটনা ঘটেছে। এরকম প্রায় প্রতি রাতেই ঘটতে থাকে, কিন্তু উনি সকালে ভুলে যান সেটা। ওনার স্ত্রী এটা বেশ কিছুদিন যাবৎ ফলো করেছেন যে উনি রাত্রেবেলা উঠে কোথাও যেন চলে যান এবং আবার বেশ আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফিরে আসেন। তখন স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে তুমি রাত্রেবেলা কোথায় যাও? তখন উনি বলে কই রাত্রে তো আমি কোথাও যাই না। তখন বলছে না তুমি যাও, এরকম ঝগড়াঝাটি হয়েছে, কোথায় যাও? তখন উনি সেটা অস্বীকার করেন। তাই স্ত্রীর মনে খুব সন্দেহ হয়েছে ঘটনা কি, সে রাত্রে কোথায় যায় এবং আমাকে বলে না। একদিন স্ত্রী মানে ঘুমিয়েছিল যখন, তো উনি ওই একই ঘটনা কিন্তু ওই যে ওনার সন্তানকে দেখেছে, সন্তানকে নিয়ে উনি বাইরে যাবেন, দেখে যে পাশে ঘুমিয়ে আছে তার সন্তান, ওই সন্তানকে উঠে নিয়ে বাইরে যাবেন। ওনার স্ত্রী এটা ফলো করেছে, কিন্তু দেখেছে তার সাথে কেউ নাই, দেখেছে ওনার স্বামী কোথায় যেন বাইরে যাচ্ছেন। আচ্ছা। উনি কিছুক্ষণ পরে ওনার ওনার পিছু নেন আর কি, পিছু নিয়ে দেখে যে উনি ছাদে চলে যাচ্ছেন, বাড়ির ছাদে। তো ছাদে গিয়েছেন। তো উনি যখন পরে গিয়েছেন, সাথে সাথে উনি যেই ঘটনাটি দেখেছেন এটা আসলে ওনার স্ত্রীও দেখার জন্য আসলে প্রস্তুত ছিলেন না। দেখে ওনার স্বামী ওনার ওই ছোট সন্তান যে 2.5 বছরের সন্তান যে মারা গেছে, সেই সন্তানকে নিয়ে খেলাধুলা করছে ছাদের উপরে। উনি ওই জিনিসটা দেখার সাথে সাথে চিৎকার দেন। চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামীর মানে হুঁশ ফিরে আসে। তখন হুঁশ ফিরে বলে যে কি ব্যাপার, আমি ছাদে কেন? ওনার স্বামী তখন বলছে আমি ছাদে কেন? তখন স্ত্রী বলে যে এই যে তুমি এতক্ষণ আমাদের ওই বাবুর সাথে খেলছিলা। বলে কই, আমি কোথায় খেলছিলাম, আমি ছাদে কেন? উনি কিছুতেই সেটা মনে করে পরে যখন বলেছে এতদিন যে ঘটনাগুলো ঘটেছে, তখন ওনার মনে আসছে যে হ্যাঁ আসলে আমি এরকম স্বপ্ন দেখতাম, আমি প্রতি রাত্রে দেখতাম আমার সন্তান আমার পাশে ঘুমিয়ে আছে, সে আমাকে বলে যে চলো বাবা ছাদে গিয়ে খেলাধুলা করব। তখন ওনার এই সব ঘটনা তখন ওনার মনে, তখন উনি বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তো যাই হোক, ওনার স্ত্রীও খুব ভয় পান এবং তারপরে ওনারা বেশ পাশের এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু ঝাড়ফুঁক নিয়ে আসেন, পানি পড়া নিয়ে আসেন, যাতে করে পরবর্তীতে ঘটনা না ঘটে। কিন্তু রাসেল ভাই এরপরে ওনার সাথে আরো সাংঘাতিক ঘটনা ঘটা শুরু করে।
যারা বেসিক্যালি ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জ ব্রিজ পার হয়েছেন, লিসেনারদের মধ্যে যারা, তারা জানেন ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জ ব্রিজ পার হওয়ার সময়, ঈশ্বরদী পার হওয়ার পরপরই হার্ডিঞ্জ ব্রিজ তো মাটি থেকে অনেক উঁচু, ওই উঁচু করার জন্য তো মাটি ফেলে ফেলে ওই মাটি থেকে অনেক উঁচু করতে হয় রাস্তাটা। এবং হার্ডিঞ্জ ব্রিজ ওঠার জন্য যে রেল লাইনের পথটা, এটা কিন্তু মাটি থেকে অনেক উঁচু। যারা জানেন ওইদিকে গিয়েছেন তারা দেখেছেন। উনি ঈশ্বরদী থেকে যখন ট্রেন নিয়ে হার্ডিঞ্জ ব্রিজের দিকে আসছিলেন, তখন হার্ডিঞ্জ ব্রিজ থেকে মানে হয়তো 1-1.5 কিলোমিটার আগে হঠাৎ উনি দেখছেন রেল লাইনের মাঝখানে ওনার ওই সন্তানটা দাঁড়িয়ে আছে, এবং ওনার ওই সন্তানটার মাথাটা না অস্বাভাবিক রকমের বড়, মানে অনেক বড় মাথা, এরকম মাথা হওয়ার কথা নয়, অনেক বড় মাথা। তো এটা দেখে উনি ওনার পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো, কারণ আমরা জানি রেলে কিন্তু 2জন ড্রাইভার থাকে, তো পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো সামনে আপনি কিছু দেখতে পাচ্ছেন? উনি বললেন, না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন বলে যে, ভাই সামনে আমি একজন মানুষ দেখতে পাচ্ছি, ট্রেনের গতি তো কম, আমি কি থামাবো? বলে, না এখানে কোনো মতেই থামানো যাবে না, একে তো এখানে ডাকাতের ভয় আছে, দ্বিতীয় কথা এই মুহূর্তে হঠাৎ করে গাড়ি থামালে একটা বগি যদি ওখানে লাইনচ্যুত হয়, তাহলে একটা বগি যদি কাত হয়ে যদি এক পাশে পড়ে যায়, ট্রেনের প্রত্যেকটা বগিটা একটার সাথে একটা লাগানো থাকে, তাহলে ট্রেনটা কিন্তু অনেক নিচে গিয়ে পড়বে এবং পৃথিবীর ইতিহাসে একটা স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটবে আর কি। উনি থামাতে চেয়েছিলেন, কিন্তু ওই পাশের ড্রাইভার থামাতে দেননি। কেন উনি থামাতে চেয়েছেন এই কারণে, হয়তো আমার সন্তান, ওই যে ওই ওনার একটা আবেগ কাজ করছিল, হয়তো আমার সন্তান, কেন ওই সময় ওনার সেন্স কাজ করছিল না আর কি। তো উনি ট্রেনটা থামান নাই, থামাতে দেন নাই পাশের ড্রাইভার, ট্রেনের গতিতে চলে গেছে। উনি ভেড়ামারা স্টেশনে যাওয়ার পরে ওখানকার যে স্টেশন মাস্টার ছিলেন, তাদের ট্রেন থেকে নেমে ওনাকে বলেছেন যে আপনি একটু ঈশ্বরদী এবং পাকশি স্টেশনে একটু খবর নিয়ে দেখেন এই 2 জায়গার মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এবং এই রিপোর্টটা পোড়াদা স্টেশনে পাঠিয়ে দেন, আমি পোড়াদা ট্রেন নিয়ে গেলে আমি ওখান থেকে রিপোর্টটা নিব। এবং উনি যখন পোড়াদা স্টেশনে যান, পোড়াদা স্টেশন মাস্টারের কাছ থেকে খবরটা নিতে যান, এবং পোড়াদা স্টেশন মাস্টার বলে যে না, আজকে এবং এই রাত্রেবেলা কিছুক্ষণের মধ্যে এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ওখানে পুলিশরা গিয়েছিল, স্টেশন মাস্টার নিজে গিয়েছিলেন এইটুক জায়গার মধ্যে, এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনার আলামত নাই, এবং এত রাত্রে ওইখানে মানে বাচ্চা আসার তো প্রশ্নই আসে না, এরকম বলেছে। তো যাই হোক, বলছে আপনি হয়তো চোখে ভুল দেখেছেন, এটা এখানেই শেষ করে দেন, এটা নিয়ে আর মানে কথাবার্তা বাড়ানোর দরকার নেই, কারণ এতে করে ওনার ক্যারিয়ারে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। উনি এই বিষয়টা আর চেপে যান, আর কোনো কথা বলেন নাই। রাসেল ভাই, উনি যখনই মানে ঢাকা থেকে এই রাত্রে খুলনার ট্রেনটা চালিয়ে আসতেন, ওই সেম জায়গায় ওনার ওই সন্তানটাকে দেখতে পেতেন। মাই গড। এবং ওই যে বিশাল বড় মাথা, মানে স্বাভাবিক নয় কিন্তু, মানে অনেক বড় মাথা, না বুঝতে পারছি। তো এরকম দেখতে পেতেন। উনি একদিন স্বপ্নে দেখলেন ওনার ওই সন্তানটা, ওই সময় উনি আগে যে সন্তানকে দেখতেন স্বপ্নের ভিতরে কোলে নিয়ে খেলা করছেন, তো এইবার ওই সন্তানকে ওই মাথাটা বড় অবস্থায় দেখতে পেলেন। খুব রাগেশ্বরে ওই সন্তানটা বলছে যে, বাবা তুমি আমার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে দিতে পারলে, তো তুমি তো আমাকে আর ভালোবাসো না, আমার ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে এমন কাজও আমি হতে দেব না, সুতরাং আমি আমার কোনো ভাই বোন হতে দেব না। সে স্বপ্নের মধ্যে এটা বলে। ওই তখন কিন্তু ওনার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থা থাকা অবস্থায় ওনার স্ত্রী এই স্বপ্ন দেখার পরে উনি স্ত্রীকে এই বিষয়ে আর কিছু বলেন নাই। উনি হয়তো বা স্ত্রী এই অবস্থায় ভয় পেতে পারেন, সমস্যা হতে পারে, যেন উনি কিছু বলেন নাই আর কি। কিন্তু ওনার স্ত্রী বেশ কয়েকদিন যাবত ওনাকে বলছেন যে ওনার মানে শরীরের মধ্যে অস্বাভাবিক রকমের একটা অনুভূতি হচ্ছে এবং প্রচন্ড পেটে ব্যথা হয় এবং মনে হচ্ছে তার পেটটা অস্বাভাবিক রকমের ফুলে যাচ্ছে, এটা হওয়ার কথা নয়। এবং এই ঘটনা ঘটার 3 থেকে 4 দিনের মাথায় মানে উনি খুবই পেটে পেইন ফিল করেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলেন যে আপনার সন্তান পেটের মধ্যে মারা গেছে, দ্রুত এটা সিজার করে এটা অপসারণ বের করে ফেলতে হবে, নাহলে আপনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে। তো রাসেল ভাই, যখন ওই সন্তানকে অপারেশন করে বের করা হয়েছে, অদ্ভুত ব্যাপার, ওই সন্তানের মাথাটা না অস্বাভাবিক রকমের বড় ছিল, যেটা উনি ওই যে রেল লাইনে, হ্যাঁ ওনার ওই সন্তানের মাথাটা বড় ছিল, এবং ওনার স্ত্রী যে হঠাৎ করে পেট ফুলে যাচ্ছিল এবং পরে মারাত্মক পেইন হয়, মানে এইটার কারণে হয়েছে ওনার ওই সন্তানের মাথাটা অস্বাভাবিক রকমের বড় হয়ে গিয়েছিল। আচ্ছা, তো যাই হোক ওনার সন্তান মারা যান ওটা পেটের মধ্যেই। এবং এরপরে ওনার একাধিক সন্তান কিন্তু ঠিক এই 6 থেকে 7 মাস যখন অন্তঃসত্ত্বা উনি থাকেন এই সময়ের মধ্যেই মারা যান, এবং প্রত্যেকটা সন্তানের পর এক তার সাথে দুর্ঘটনা ঘটতে থাকে এরকম একের পর একটা। এবং একটা পর্যায়ে উনি আর মানে সন্তান ধারণ করার যোগ্যতাই হারায় ফেলেন। আচ্ছা, তো ও স্বপ্নে যা বলেছিলেন তার আগের সন্তান, সেটাই আলটিমেটলি হলো। হ্যাঁ, সেটাই আলটিমেটলি হয়েছে। তো এখন এদিকে কিন্তু উনি যখন ওই যে প্রতিনিয়ত ওই পাকশির ওই রুটটাতে উনি যখন এই ধরনের প্রবলেম ফেস করছিলেন, তখন উনি ট্রান্সফার হয়ে ঢাকা সিলেট রুটে চলে আসেন।
ঢাকা সিলেট রুটে উনি ট্রেন চালাবেন। তো এর ভিতরে মানে যে ঘটনাটা ঘটে এটা ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। ঢাকা সিলেট রুটের লিসেনাররা যারা গিয়েছেন তারা জানেন যে ঠিক শ্রীমঙ্গলের কাছাকাছি আসার পরে ট্রেনটা যেদিক দিয়ে যায় দুই পাশে কিন্তু মানে জঙ্গল এলাকা। হ্যাঁ, এবং একটা দীর্ঘ সময় কিন্তু জঙ্গলের মধ্যে যান, তারপর দুই পাশে মানে চা বাগানও আছে, যদিও সেটা খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু রাতের বেলা জায়গাটা মানে দিনের বেলা যতটা না সুন্দর, রাতে কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। তো উনি একদিন সিলেটে যখন রাতের বেলা ওই দিক দিয়ে আসছিলেন ট্রেন নিয়ে, হঠাৎ উনি তখন দেখছিলেন যে ওনার ওই যে সন্তানটা, প্রথম সন্তানটা, এরকম একাধিক 10-12 জন সন্তান রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, এবং উনি এটা দেখে খুবই ভয় পান যে এখানে মানে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে। মনে করছে হয়তো বা ওই পাখি রুটি ছিল, এখানে হবে না, কিন্তু এখানে ওই প্রবলেমটা শুরু হয়। এবং উনি ট্রেনটা থামান নাই, ট্রেনটা যথারীতি ট্রেন চলছে ট্রেনের গতিতে। উনি হঠাৎ করে ফিল করলেন এই 7-8 জন এই ছোট ছোট বাচ্চা এবং অনেক বড় মাথার আকৃতির, এবং সবাই একই রকম চেহারা, প্রত্যেকের চেহারা ওনার সন্তানের মতো, এবং এই 7-8 জনই ট্রেনের মধ্যে ঢুকে পড়েছে, ইঞ্জিনের মধ্যে। আচ্ছা, ঢুকে ওনার সাথে ধস্তাধস্তি শুরু করেছে, এবং ওরা প্রত্যেকেই ট্রেনটার হুইলটা টান দিয়ে এটা থামানোর চেষ্টা করছে। ওনার সাথে যে মানে কো ড্রাইভার ছিল সে আবার একটু ক্লান্ত ছিল, ওনাকে বলেছিল ভাই আমি একটু ঘুমাবো, আমাকে একটু পরে ডেকে দিয়েন, কারণ ট্রেনের 2 জন ড্রাইভার থাকে, আমরা জানি যে একজন চালান বেসিক্যালি, আরেকজন সাথে থাকেন মানে সহযোগী হিসাবে। তো উনি বারবার চেষ্টা করছেন, চিৎকার করছিলেন তাকে, কিন্তু ওনার ঘুম কিছুতেই ভাঙছে না। আর ওই যে ছোট ছোট যেই বাচ্চারূপী যেই জিনিসগুলো ওখানে এসেছিল, ওরা বারবার ট্রেনটা থামানোর চেষ্টা করছিল, এবং উনি খুব ধস্তাধস্তি শুরু করেছে কোনো মতে যে ট্রেনটা থামাতে না পারে। ওই একটা ডেঞ্জারাস একটা জায়গায় রাতের বেলা, ওখানে কিন্তু ডাকাতের ভয় আসতো এমনিতেও। তো উনি অনেক চেষ্টা করেছেন থামাতে না পারে, কিন্তু এরকম ধস্তাধস্তির একটা পর্যায়ে কেন জানি ওনার পাশের ড্রাইভারের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখেন উনি কিসের সাথে, শূন্যের সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। তো উনি বলে ভাই কি করেন, আপনি তো ট্রেনের মানে দরজা দিয়ে পড়ে যাবেন বাইরে। উনি তাড়াতাড়ি মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি যে ওনাকে ধরে ফেলেছেন। এবং তখন আবার ওনার হুঁশ হয়েছে, দেখে যে না আশেপাশে এখন আর কেউ নেই, তখন আর কেউ ছিল না। তখন উনি বেশ মাসখানেকের তখন ছুটি নেন, ছুটি নিয়ে দীর্ঘদিন উনি মানে ট্রিটমেন্ট করেন যে হয়তো ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে কিনা। বাট ডাক্তার বলছেন না আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, আমি এটাই ভাবছিলাম যে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম, কোনো সিজোফ্রেনিয়ার প্রবলেম নাই, হ্যালুসিনেশনও হয় নাই, এরকম তারা কোনো কিছু বলতে পারেন নাই আর কি। তো যাই আসল ভাই, ওনার স্ত্রী কিন্তু স্থায়ীভাবে মানে সন্তান ধারণ অনুপযোগী, ডাক্তার বলে দিয়েছেন আপনি আর কখনো সন্তান ধারণ করতে পারবেন না। তো ওনার এই বিষয় নিয়ে ওনার মনে খুবই কষ্ট ছিল। তো উনি ওনার বাড়ির পাশে একদিন এক রিকশালার সাথে তার পরিচয় হয়। রিকশালা একটু ধার্মিক ছিলেন আর কি, হুজুর গোছের একজন ছিলেন। তো রিকশালা একদিন ওনাকে বলছেন ভাই আপনার সবসময় দেখি মন টন খারাপ, তা কি আমাকে বলা যায়? তা উনি বলছেন যে আসলে আমার তো আসলে সন্তান হয় না, এরকম ঘটনা ছিল। তখন রিকশালা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা সমাধান দিতে পারি। তো সমাধানে যদি আপনার সন্তান হয় তো অনুরোধ যে আপনি আমার কথা কাউকে বলবেন না। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে বলবো না। তখন উনি একটা পানি পড়া দেন, মানে আপনি এবং আপনার স্ত্রী টানা 3 মাস এটা খাবেন এবং পরে কি হয় আমাকে জানাবেন। তো 3 মাস পরে সত্যি অদ্ভুত ব্যাপার, আল্লাহর কি ইচ্ছা, উনি ওই রিকশালাকে বলেন যে হ্যাঁ আমার স্ত্রী মানে সন্তান সম্ভব। এবং ডাক্তার আগে তাকে দিয়েছিল তারা মানে বলেছে যে অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, হ্যাঁ যে উনি সন্তান সম্ভব হবেন। তো যাই হোক, সবাই আশ্চর্য হয়ে গেছে, কারণ ওনার একটা মেজর অপারেশন হয়েছিল যার কারণে ওনার কোনো সম্ভাবনা ছিল না, এটা একটা মিরাকল আর কি। তো ওনার যখন সন্তান যখন 3 মাস হয়ে গেল, তখন ওই সুসংবাদটা যখন রিকশালাকে দিলেন, বললেন ঠিক আছে এখন আপনি টানা 10 মাস এই আমি আবার পানি পরে দিচ্ছি, পানি শেষ হয়ে গেলে মিশিয়ে খাবেন, এইভাবে স্বামী স্ত্রী খেতে থাকবেন 10 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু শর্ত একটাই যে আপনি কাউকে বলবেন না যে আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়েছেন। কিন্তু সমস্যা উনি যখনই ওনার এই সন্তান হয়েছে, আত্মীয় স্বজনদের প্রচন্ড প্রেশার ছিল যে তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, কার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আমাকে বলো, আমরাও যাবো, এরকম মানে ওনার উপর খুব প্রেশার ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এরকম প্রেশারে একদিন বলেই দিয়েছে উনি যে আমি না ওই রিকশালার কাছ থেকে এই ট্রিটমেন্টটা নিয়েছি। তো স্বাভাবিকভাবেই লোকজন, ওনার পরিচিত আত্মীয় স্বজনরা ওনার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য গিয়েছিলেন। রাসেল ভাই যাওয়ার পরে দেখা গেছে যে ওই যে রিকশালা যে বাড়িতে থাকতেন, তো যখনই গিয়েছে বলছে এই রিকশালা তো মাত্র কয়েকদিন আগে ওনার রিকশাটা বিক্রি করে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোথায় যে চলে গেছে কেউ জানে না। রাসেল ভাই আমাকে যিনি বলেছেন ওনার নাম ইয়াহিয়া আর কি, ডাকনাম ইয়াহিয়া, কিন্তু অফিসিয়াল নাম ওনার ইয়াহিয়া না, উনি যদি রিটায়ার করেছেন সঙ্গত কারণ ওনার অফিসিয়াল নেমটা বলা যাবে না। তো উনি কিন্তু এখনো ওই রিকশালাকে খোঁজেন যে এই লোকটা কোথায় আছে। বাচ্চা কি হয়েছিল পরে? হ্যাঁ রাসেল ভাই এটা বলি, ওনার কিন্তু এরপরে 3টা সন্তান হয়েছে, এবং ওনার যে প্রথম সন্তান সেটা ছেলে সন্তান,
উনি রিকশাওয়ালা আবার শর্ত দিয়েছিল, আপনার যে কটা সন্তান হবে তাকে প্রথমে মাদ্রাসায় কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন, তারপর আপনি জেনারেল লাইনে পড়াবেন। ওনার প্রথম সন্তান কোরআনে হাফেজ হয়েছিল।